কাউকে দিয়ে হ্যাঁ বলানো এটা কি শেখা যায়? হ্যাঁ, একদম যায়। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। আমরা প্ররোচনার মনোবিজ্ঞান থেকে এমন ৫টা কৌশল বের করে আনব, যেগুলো জানলে মানুষের সম্মতি আদায় করা অনেকটাই সহজ হয়ে যায়। আচ্ছা, চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভেবে দেখুন তো, এমন কি কোনো স্কিল বা দক্ষতা আছে যেটা শিখে ফেললেই জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না? মানে যা চাওয়া যায় সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, টাকা-পয়সা হতে পারে। সবকিছুই অর্জন করা সম্ভব। উত্তরটা কিন্তু খুব সহজ। আর সেটা হলো মানুষকে দিয়ে হ্যাঁ বলানোর ক্ষমতা। ভাবুন তো একবার, এই একটা দক্ষতাই কিন্তু শক্তিশালী হতে পারে। কারণ এর মাধ্যমেই তো নিজের আইডিয়াগুলো ঠিকভাবে তুলে ধরা যায়, অন্যদেরকে কোনো ভালো কাজে যুক্ত করা যায়, আর যেকোনো সিদ্ধান্ততেই তাদের সম্মতি খুব সহজে আদায় করে নেওয়া যায়। তবে এখানে একটা কথা মাথায় রাখতেই হবে। এটা কিন্তু একটা প্রচণ্ড শক্তিশালী ক্ষমতা। আর যদি সাবধানে ব্যবহার করা না যায়, তাহলে এটা দিয়ে অনেক বড় ক্ষতি হয়েও যেতে পারে। তাই আমরা এই কৌশলগুলো শিখব শেখার জন্য, কাউকে নিয়ন্ত্রণ করার জন্য একবারেই নয়। তো এই পুরো আলোচনায় আমরা ৫টি মনস্তান্ত্রিক নীতি নিয়ে কথা বলবো। আমরা দেখব কারণ শব্দের কি শক্তি, পারস্পরিক প্রতিদানের কৌশল কিভাবে কাজ করে, ভয় আর যুক্তির মধ্যে লড়াইটা কোথায় হয়, একটা ছোট্ট হ্যাঁ কিভাবে বড় প্রভাব ফেলে, আর সবশেষে কিছু হারানোর ভয় মানুষকে কতটা প্রভাবিত করে। চলুন তাহলে আমাদের প্রথম নীতিটা দেখি। এটা শুনতে একদম সহজ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটা অবিশ্বাস্যভাবে কার্যকর। আর সেটা হলো কারণ বা বিকোষ শব্দটার শক্তি। মানে শুধু কারণ দেখিয়ে দিলে কারো সম্মতি দেওয়ার সম্ভাবনা যে কতটা বেড়ে যায় সেটা ভাবাও যায় না। ব্যাপারটা এমন, ১৯৭৮ সালে হার্ভার্ডের এক গবেষণায় দেখা গিয়েছিল যে কোনো অনুরোধের সাথে যদি কোনো কারণ দেখিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের রাজি হওয়া বা সম্মতি দেওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এর পেছনের সাইকোলজি হলো আমাদের ব্রেন কারণ বা বিকজ শোনার পরই ছোট্ট একটা শর্টকাট নেয়। মস্তিষ্ক ধরে নেয় যেহেতু একটা কারণ জুড়ে দেওয়া হয়েছে, তাহলে অনুরোধটা নিশ্চয়ই যৌক্তিক। আর ওই গবেষণায় এর প্রভাব ছিল একবারেই অবাক করার মতো। যেমন ধরুন, আপনি একটা লাইনে দাঁড়িয়ে আছেন, কাউকে বললেন সামনে যেতে দিতে, কোনো কারণ ছাড়া বললে সাফল্যের হার ছিল ৬০%। কিন্তু যখন কোনো কারণ দেখানো হলো, মজার ব্যাপার হলো কারণটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও চলতো, তখন সাফল্যের হার লাফিয়ে ৯৪% গিয়ে দাঁড়ালো। এখানেই বিশাল পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ জিনিসটা কতটা গুরুত্বপূর্ণভাবে কাজ করে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে। এটার নাম হলো পারস্পরিক প্রতিদান বা রেসিপ্রসিটি। এটা কিন্তু মানুষের একটা খুব সহজাত প্রতিভা। মানে কেউ যদি আমাদের জন্য কিছু করে, আমাদেরও তার জন্য কিছু একটা করার ইচ্ছা জাগে, তাই না? এর মূল ব্যাপারটা হলো যখন কারো জন্য ছোটখাটো একটা উপকার করা হয়, তখন সে কিন্তু মনস্তান্ত্রিকভাবে বড় একটা প্রতিদান দেওয়ার জন্য নিজেকে দায়বদ্ধ মনে করে। এটা প্রায় অটোমেটিক্যালি হয়। একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ধরুন, একজন লোক একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি বিক্রেতার জন্য একটা কোক কিনে নিয়ে গেলেন। গিয়ে খুব সহজভাবেই বললেন, আমি এদিকেই আসছিলাম, নিজের জন্য একটা কোক কিনলাম, ভাবলাম আপনার জন্য একটা নিয়ে আসি। আর ফলাফলটা কি হলো জানেন? শুধুমাত্র ৩০ থেকে ৪০ টাকা দামের একটা কোকের জন্য বিক্রেতা তার কাছ থেকে ১,০০০ টাকা কম নিল। ভাবা যায় সামান্য ছোট্ট একটা উপকার কত বড় একটা প্রতিদান নিয়ে আসলো। এরকম আরেকটা গবেষণায় দেখা গিয়েছিল, রেস্টুরেন্টে ওয়েটাররা বিল দেওয়ার সময় একটা চকলেটের সাথে যদি অপ্রত্যাশিতভাবে আরেকটা চকলেট দেয়, তাহলে তাদের টিপস 23% বেড়ে যায়। তার মানে এই কৌশলটা আসলেই খুব কার্যকর। আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন পারস্পরিক প্রতিদানটা কিভাবে কাজ করে। ওকে, আমাদের তৃতীয় নীতিটা বেশ ইন্টারেস্টিং। এটা হলো আমাদের মস্তিষ্কের ভিতরে চলা একটা লড়াইকে নিয়ে। লড়াইটা হয় ভয় আর যুক্তির মধ্যে। আর এই লড়াইটাই কিন্তু আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তকেই প্রভাবিত করে। দেখুন, আমাদের ব্রেইনের একটা অংশ অ্যামিগডালা, এটা ভয় আর আবেগের মতো ব্যাপারগুলোকেই কন্ট্রোল করে। যখনই কোনো নতুন প্রস্তাব বা প্রতিক্রিয়া আসে, আমাদের প্রথম প্রতিক্রিয়া সাধারণত এখান থেকেই আসে। আর আরেকটি অংশ হলো ফ্রি ফ্রন্টাল কর্টেক্স। এটা হলো যুক্তির জায়গা, আর এটা সক্রিয় হয় মূলত প্রশ্ন করার মাধ্যমেই। কাজেই কাউকে যদি আবেগের বশে না বলা থেকে সরাতেই হয়, তাহলে তার মনের ভয় বা দ্বিধাটা কি আগে সেটা বুঝতে হবে। এরপর সেটা নিয়েই একটা প্রশ্ন করতে হবে। যেমন আপনি তাকে প্রশ্ন করতে পারেন, আমার মনে হয় আপনি ভাবছেন এই কাজটা করতে অনেক বেশি সময় লাগতে পারে। আপনার করা এই একটা প্রশ্ন তাকে বইয়ের এলাকা থেকে বেরিয়ে যুক্তির এলাকায় নিয়ে আসবে।
আশা করছি ভয় আর যুক্তির বিষয়টা কিভাবে কাজ করে খুব সহজেই বুঝতে পারছেন। চলুন এবার আমাদের ৪ নাম্বার নীতিটা একটু দেখি। এটা হলো একটা ছোট হ্যাঁ-এর কি বড় প্রভাব থাকতে পারে। এটাকে প্রায় ফুট ইন দ্য ডোর কৌশলও বলা হয়ে থাকে। আর এটার পিছনে একটা বিখ্যাত গবেষণা আছে। সেখানে কয়েকজন বাড়ির মালিককেই অনুরোধ করা হলো তাদের বাড়ির জানালায় ছোট্ট একটা স্টিকার লাগানোর জন্য। অনেকেই রাজি হলো। এর কিছুদিন পর যারা রাজি হয়েছিল তাদের কাছে আবার যাওয়া হয়েছিল। এবারের অনুরোধটা ছিল অনেক বড়। সেটা হলো বাড়ির সামনে অনেক বড় একটা বিলবোর্ড লাগানোর জন্য। আর অবিশ্বাস্য ব্যাপার হলো যারা ছোট্ট স্টিকার লাগাতে হ্যাঁ বলেছিল তাদের মধ্যে বড় বিলবোর্ড লাগানোর সম্ভাবনা অন্যদের থেকে 450% বেড়ে গিয়েছিল। মানে বোঝাই যাচ্ছে একবার একটা ছোট্ট হ্যাঁ আদায় করে নিতে পারলে পরে অনেক বড় সম্মতি পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা একবারে ভিডিওর শেষে চলে এসেছি। আমাদের ৫ নম্বর এবং শেষ কৌশল হলো কিছু হারানোর ভয়। এটা কিন্তু নোবেল বিজয়ী ড্যানিয়াল ক্যানানায়ের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই গবেষণায় উঠে এসেছে কোনো কিছু পাওয়ার পর আমরা যে আনন্দ পাই ঠিক সেই জিনিসটাই হারানোর কষ্ট মনস্তান্ত্রিকভাবে প্রায় ৪ গুণ শক্তিশালী। সহজ ভাষায় বললে মানুষ লাভ করার জন্য যতটা উৎসাহ পায় তার থেকেও বেশি উৎসাহ পায় ক্ষতি এড়ানোর জন্য। তো এটার বাস্তব প্রয়োগটা কি? যখন কাউকে কোনো প্রস্তাব দিবেন তখন সেটাকে এমনভাবে সাজাতে হবে যাতে সেই মানুষটা বুঝতে পারে সে কি হারাতে চলেছে, শুধু কি পাবে তা নয়। যেমন আপনি ১০,০০০ টাকা লাভ করবেন এই কথাটা বলার চেয়েও আপনি প্রতি মাসে ৩০০ টাকা লস করবেন এই কথাটা সবচেয়ে বেশি কার্যকর। চলুন এক নজরে এই ৫টি কৌশলকে দেখে নিই। নাম্বার ১, যে কোনো অনুরোধ বা প্রস্তাবের সঙ্গে একটা কারণ জুড়ে দেওয়া। নাম্বার ২, ছোট্ট একটা উপহার দিয়েও বড় প্রতিদানের রাস্তা তৈরি করা। নাম্বার ৩, ভয়কে যুক্তিতে বদলানোর জন্য প্রশ্ন করা। বড় কোনো একটা হ্যাঁ পাওয়ার জন্য ছোট একটা হ্যাঁ দিয়ে শুরু করতে হবে। সেটা হতে পারে ছোট কোনো প্রস্তাব। নাম্বার ৫, কি পাওয়া যাবে তার চেয়েও গুরুত্বপূর্ণ কি হারাতে হবে সেটার উপর কার্যকর জোর দেওয়া। এই অসাধারণ এবং পরীক্ষিত কৌশলগুলো আপনি যদি আপনার জীবনে এপ্লাই করেন তাহলে আমি বিশ্বাস করি আপনি আপনার লাইফে অনেক কিছুই পাবেন।